নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ হওয়ায় ৭২-এর সংবিধান সংশোধনের পক্ষে আইন উপদেষ্টা। রাষ্ট্র কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগের ৭ প্রস্তাব। ঢাকা রেঞ্জে কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলবে না, সাফ জানালেন ডিআইজি। অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা ডিবি প্রধানের। বাংলাদেশি ইউটিউব চ্যানেল ব্লক করায় দেশে নিন্দার ঝড়, পাল্টা ব্যবস্থার আহ্বান গণমাধ্যম সংশ্লিষ্টদের। এবং তাপপ্রবাহে পড়ছে ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চল, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার নাগাদ বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে একথা বলেন তিনি। এ বিষয়ে বিনিয়োগকারী, তহবিলদাতা এবং উন্নয়ন অংশীদারদের সমর্থন আছে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চলমান প্রচেষ্টাগুলোকে আরও জোরদার করতে হবে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না বলে কড়া বার্তা দিলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক। আর মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান নাসিরুল ইসলাম জানালেন, অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকার কথা। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এসইউ সেলিমের প্রতিবেদন। দায়িত্ব নেওয়ার পর রাজধানীর সেগুনবাগিচা কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলন করেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। বিগত সময়ে কিছু অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানান তিনি। থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত করার আশ্বাস দেন তিনি। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি। আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোসররা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান নাসিরুল ইসলাম ছিনতাই, চাঁদাবাজি সহ নিষিদ্ধ সংগঠনের সব অপরাধ বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগঠনের সম্ভাবনা থাকে, আমরা আইনের ব্যবহার করে থাকি। তা ভবিষ্যতেও এক্ষেত্রে যখন আমাদের কাছে এ ধরনের অপরাধ সংগঠনের কোনো সংবাদ থাকবে বা সম্ভাবনা থাকবে বা অপরাধ সংগঠন করবে, সেক্ষেত্রে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ সেক্ষেত্রে আমরা করব। রাজধানী সহ সারা দেশে স্বর্ণের দোকানে ডাকাতিতে জড়িত একটি চক্রের ৭ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করার কথাও জানান তিনি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। নতুন সংবিধান প্রণয়নে অনেক দেরি হবে জানিয়ে তার আগ পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষে মত দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবিধান সংস্কারে নাগরিক উদ্যোগ বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে উচ্চ কক্ষ গঠন সহ ৭টি প্রস্তাব দিয়েছে নাগরিক জোট। সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। মনিরুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রের প্রয়োজনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতেই আত্মপ্রকাশ ঘটে নাগরিক জোটের। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নতুন এই জোট। এতে অংশ নেন সরকারের আইন উপদেষ্টা সহ রাজনীতিক এবং বিশিষ্টজনেরা। আদর্শ রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণে সংবিধানের ৭ প্রস্তাব দেয় সংগঠনটি, যাতে সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সাংবিধানিক নিয়োগ, প্রধানমন্ত্রীর সময়সীমা, সংসদীয় স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার, নারীদের সরাসরি ভোট সহ জুলাই সনদ ঘোষণার দাবি রয়েছে। রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কারের ৭টি যে প্রস্তাব আছে, সেই প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের জন্য কিছু করার সুযোগ হাতছাড়া করতে চান না প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। বুক ফুলিয়ে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে বলতে চাই আমি বাংলাদেশি। সেই কারণেই আমাদের একসাথে আসা। রাজনৈতিক দলগুলো কনসেনসাসে পৌঁছাতে পেরেছে, সেগুলো তো আলোচিত হবেই। যেগুলোতে কনসেনসাসে পৌঁছাতে পারেনি, কিন্তু স্টিল রাজনৈতিক দলগুলো প্রস্তাব করছে যে না, আমরা আলোচনা করতে চাই, কথা
আমাদের সংবিধানের মূলনীতি কি হবে, আমি শিওর এটা নিয়ে কোনো কনসেনসাসে পৌঁছানো যাবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানে স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ থাকায় জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি। সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট তৈরি হয় না, তাই সব উত্তর সংবিধানে না খুঁজে আইনের মাধ্যমেও সমাধান করা যায়। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। সব উত্তর সংবিধানে খুঁজে না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মত দ্বিমত রয়েছে, তারপরও প্রস্তাবনা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তারা। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। পরিবর্তনের জন্য নয়, সংস্কারের জন্য নয়, বরং মৌলিক বা ফান্ডামেন্টাল যে চেঞ্জগুলা, যেটা আমাদের শাসন ব্যবস্থা এবং ক্ষমতার বিন্যাসকে পরিবর্তন করবে, সেই ধরনের সংস্কারকে দিকে আমাদেরকে এগোতে হবে। আর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আশঙ্কা জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সবসময় বলেছি আমাদের একদম ১ নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি। এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের কয়েকটি ইউটিউব চ্যানেল ব্লক করায় ভারতের সমালোচনা করেছেন সাধারণ মানুষ। তাদের মতে এটি ভারতের প্রতিহিংসামূলক আচরণের বহিঃপ্রকাশ। পিআইবি মহাপরিচালক বলছেন, এর প্রতিবাদে বাংলাদেশেরও পদক্ষেপ নেওয়া উচিত। আর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা বললেন, এই ঘটনায় ভারতের ওপর চাপ বাড়াতে হবে। রেজা খানের প্রতিবেদন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে গত ৯ মে ইউটিউবে মোহনা টেলিভিশন সহ বাংলাদেশের 4টি টিভি চ্যানেল ব্লক করে দেয় ভারত সরকার। পরদিন শনিবার তালিকায় যুক্ত হয় আরও 2টি চ্যানেল। পরে আরও 3টি টেলিভিশন সহ 4 ইউটিউবারের ব্যক্তিগত চ্যানেল বন্ধ করে দেয় ভারত। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের মানুষ। বাংলাদেশের উপরে তাদের যে আধিপত্য ছিল, এখন তো বাংলাদেশের উপরে সেই আধিপত্য তারা দেখাতে পারে না। এই হিংসাত্মক যে মনোভাব এখান থেকেই তারা করেছে। এই চ্যানেলগুলো মাধ্যমে মানুষ সঠিক তথ্যগুলোই সবসময় পেত, কিন্তু ভারতের এই সঠিক তথ্যটা সহ্য হয়নি। এই চ্যানেলগুলো ব্লক করছে, এগুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ব্যাংকক সফরকালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাংলাদেশি মিডিয়ার ওপর খড়গহস্ত হয়েছেন মোদী, যা কোনোভাবেই কাম্য নয়, বললেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা। ব্যাংককে মোদি ইউনূস মিটিংয়ের কথা স্মরণ করতে পারি, সেখানেও কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল। সরকার যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা সন্তোষজনক না। আমি মনে করি যে এই চাপটা অব্যাহত রাখতে হবে। আমি অবশ্যই এটা পুনর্বিবেচনা করার দাবি জানাবো ভারতের কাছে। আর আমাদের সরকারকেও বলবো যে তারা যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে ভারতের যে সমস্ত মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং অপপ্রচার তথাকথিত খবর তারা পরিবেশন করে, সেটার বিরুদ্ধে বাংলাদেশেরও ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন গবেষণা মতে বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোর দেশ হিসেবে ভারত বারবার চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তারা চায় না যে ভারতের মানুষ অন্য সত্য জানুক, তারা সেই সত্যই তারা প্রতিষ্ঠা করবে যেটা হচ্ছে তাদের মন গড়া। আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমরাও আমাদের যে সতর্কতামূলক হুঁশিয়ারিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ভারতীয় মিডিয়া ও সরকারের বাংলাদেশ বিরোধী মিথ্যা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস প্রয়োগ জরুরি বলে মত দেন পিআইবি মহাপরিচালক। মিথ্যা আমরা অপপ্রচার এগুলোর বিরুদ্ধে আমাদের তো ফিল্টার লাগবে। আমাদের তো ভাইরাস আসলে তো অ্যান্টিভাইরাসটা আমাদের জরুরি হয়ে পড়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
তাপপ্রবাহে পড়ছে দেশ। আবহাওয়া অফিসের তথ্য মতে ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে কাল উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রকৃতি শেষ আশ্রয়, এ সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। অন্তত দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ তাই প্রমাণ করছে। সূর্যের চোখ রাঙানিতে ক্লান্ত শ্রমজীবীরা জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। গ্রীষ্মের গরমে ওষ্ঠাগত প্রাণ, তাই তো স্বস্তি পেতে তুরাগের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোরের দল। দেশের প্রায় সবকটি জেলায় বইছে তাপপ্রবাহ। শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা চড়েছে 40.1 ডিগ্রিতে। গত 1.5 দশকে ঢাকায় ভূমির তাপমাত্রা বেড়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে তাপমাত্রার চেয়েও ঢাকায় গরমের অনুভূতি অনেক বেশি থাকে। খাইলাম, সামনে গেলে আবার তৃষ্ণা লেগে যাবে। এই গরমের তাপমাত্রা আবার তৃষ্ণা, সারাদিন আমাকে যা কামাই তাতে শরবত খেয়ালে। আমাদের এই ভুলের জন্য টেম্পারেচার ডে বাই ডে বাড়ছে। এখন তো আরো বেশি থাকাই যাচ্ছে না। আগে তাও মনে করেন কর্ম করতে পারছি, এখন অ্যাক্টিভ গাড়ি না চালাতে আমাদের জীবন ব্যর্থতা হয়ে যাচ্ছে। এদিকে প্রচন্ড গরমে নাজেহাল খেটে খাওয়া মানুষ। গরমে কষ্ট বাড়লেও কমেছে আয়। গাবতলীতে ইট কাঁধে বহন করা শ্রমিকরা আগের মতো কাজ করতে পারেন না। তাদের অপেক্ষা কখন গরম কমবে। আগে ঘন্টার ঘন্টা কাম করছি, গরম লাগছে না, এখন গরম লাগে অতিরিক্ত। এখন তো ধরেন গরমে কাজ খুব কমে গেছে, বুঝেছো, মানে যে খুব জুলুম পড়ে। গরমে তো কষ্ট হই, কাজও অনেক কমে গেছে। এখন মনে করেন পাঁচবার নিয়ে বসা লাগে, গরম সহ্য হয়। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানায় সোমবার থেকে উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। গতকালকে দেশের চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ, এবং এছাড়াও অন্যান্য কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল, যেটা আজকেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের উত্তরের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ফলে এইসব জায়গায় আগামীকালকে তাপমাত্রা কমে আসবে। তবে দেশের অন্যান্য অংশে আগামীকালকেও তাপমাত্রা থাকবে। 2-3 দিন পর পশ্চিমা বায়ু সক্রিয় হলে বৃষ্টি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর। মে মাসের শেষের দিকে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না, প্রতিটি নাগরিক বাস করবে বাংলাদেশি পরিচয়। চট্টগ্রাম থেকে আফসানা নূরের সহযোগিতায় তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বৌদ্ধ সম্প্রদায়। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা। যে দলের নেতৃত্বে, যে দলের পাশে থাকবেন, যে দলের নেতৃত্বে ক্ষমতা আসলে সমস্ত দলগুলো নিরাপদে, সমস্ত ধর্ম নিরাপদে থাকবে। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনায় রিজভী বলেন, গৌতম বুদ্ধের অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই জগৎ সংসারে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মহামতি গৌতম বুদ্ধের তার যে প্রেমময় বাণী, এটা যদি আমরা প্রত্যেকে ধারণ করি তাহলে এদেশেও হানাহানি থাকবে। বিভিন্ন মহল থেকে নির্বাচনের দাবি উঠলেও অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হলো, মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে, তারা সংস্কারের কথা বলেছে, সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত করে নির্বাচন দিই, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আরো অনেকে বলেছে। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সিটি মেয়র সহ বিএনপি নেতারা। এ নিয়ে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে আর সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশী। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। রাজনৈতিক ভিন্নতা থাকলেও অপরের মতকে সম্মান জানাতে হবে বলে মন্তব্য করেন তিনি। মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
ক্ষমা ও অহিংসার মর্মবাণী নিয়ে দেশে পালন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিশেষ এই দিনটি উপলক্ষে বিহারগুলোতে পূজা, মোমবাতি প্রজ্বলন ও বুদ্ধবাণী প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। মহামতি বুদ্ধের জীবন ও কর্মের অনুসরণের মাধ্যমে যুদ্ধ উন্মুখ বিশ্বে শান্তি আসতে পারে বলে মনে করেন এ ধর্মের অনুসারীরা। এমআর আসদের রিপোর্ট। বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের 3টি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল বুদ্ধ পূর্ণিমায়। তার জন্ম, বোধিলাভ ও এই 3টি তাৎপর্যপূর্ণ ঘটনা বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা। দিনটিকে কেন্দ্র করে বিহারগুলোতে নেওয়া হয় বিশেষ পূজার উদ্যোগ। বুদ্ধের অহিংসার বাণী প্রচার, বোধি বৃক্ষ ঘিরে থেকে শ্রদ্ধা জানান ভক্তরা, মোমবাতি জ্বালিয়ে ভক্তি জানান অনুসারীরা। তার দর্শন শান্তির দিকে নিতে পারে, আর কিছু না। তাকে ফলো করলেই পুরো পৃথিবী শান্ত হয়ে যাবে। বুদ্ধ বলেছেন যে যারা হানাহানি করবে, মারামারি করবে, এতে কোনোদিন সুখ আসবে না, দুঃখই আসবে। জগতে শত্রুতার দ্বারা শত্রুতার ধ্বংস হয় না, মৈত্রীতার দ্বারা মিত্রতার দ্বারা শত্রুতার ধ্বংস হয়। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ বলেন, গৌতম বুদ্ধের বাণী যুদ্ধং দেহি বিশ্বকে শান্ত করতে পারে। সিদ্ধার্থের ধর্ম, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ, এই তিনটি স্মৃতিকে কেন্দ্র করে আজকের এই বুদ্ধ পূর্ণিমা শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে এই বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজকের এই পৃথিবীতে তথাগত বুদ্ধের বাণী প্রচারিত হোক এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনায় করতেছি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন বলেও মত দেন তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় হামলার অভিযোগ করছে ভারত। তবে পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রির এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতি হলো স্থগিত হওয়া সিন্ধুর পানি বন্টন চুক্তি সহ পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ বহাল থাকবে বলে জানিয়েছে ভারত। ওদিকে পাকিস্তানের হামলার মাত্রা দেখে ভারত হতভম্ব হয়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা 19 দিন সংঘাতময় পরিস্থিতির পর যুক্তরাষ্ট্রের 48 ঘণ্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে সায় জানায় চিরবৈরী দুদেশ ভারত ও পাকিস্তান। তা কার্যকর হয় তাৎক্ষণিকভাবে। এতে স্বস্তি ফিরে আসে সীমান্তবাসী সহ সব মহলে। যারা ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেন নিজ বাড়িতে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলও বের করা হয়। তবে কয়েক ঘন্টা না পেরোতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের আঙ্গুল তোলে ভারত। গভীর রাতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে ফের হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে, জানিয়ে এ ধরনের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানান বিক্রম মিশ্রি। আল জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতে জম্মু কাশ্মীরের শ্রীনগর ও পাঞ্জাবের অমৃতসর সীমান্তে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন উঠতে দেখা গেছে গুজরাটের কচ্ছ জেলায়। এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে 5টি স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে। অভিযোগ নাকচ করে উল্টো ভারতের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে কোথায় এই হামলা হয়েছে তা জানাতে পারেননি তিনি। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকরের পর কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করেননি পাক সেনারা। ওদিকে যুদ্ধবিরতি হলেও স্থগিত হওয়া সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে ভারতের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার উভয় পক্ষই শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল। এর মধ্যেই শনিবার ভোরে 3টি বিমান ঘাঁটিতে ভারতীয় বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালালে বিস্মিত হয় ইসলামাবাদ। এরপরই পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। CNN জানায়, পাকিস্তানের পাল্টা আক্রমণের ধার দেখে চোখ কপালে উঠে যায় ভারতের। এরপরই উভয় পক্ষ আন্তরিকভাবে আলোচনায় অংশ নিতে শুরু করে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ হওয়ায় 72-এর সংবিধান সংশোধনের পক্ষে আইন উপদেষ্টা। রাষ্ট্র কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগের 7 প্রস্তাব।
ঢাকা রেঞ্জে কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলবে না, সাফ জানালেন ডিআইজি। অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা ডিবি প্রধানের। বাংলাদেশি ইউটিউব চ্যানেল ব্লক করায় দেশে নিন্দার ঝড়, পাল্টা ব্যবস্থার আহ্বান গণমাধ্যম সংশ্লিষ্টদের। এবং তাপপ্রবাহে পড়ছে ঢাকা সহ দেশের বেশিরভাগ অঞ্চল, ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার নাগাদ বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগের সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।